ভার্সিটি শেষ করে পায়ে হেঁটেই মেসে ফিরছে অনন্যা। সেই দিন রোদের তাপ ছিল প্রখর, গলা শুকিয়ে কাঠ। নিজের কাছে থাকা পানির বোতলটাও পানি শূন্য। আর মিনিট 10 হাঁটলেই গন্তব্যে পৌঁছাতে পারবে অনন্যা। তাই আর পানি কেনার প্রয়োজন বোধ করলো না। আরো মিনিট 5 হেঁটে গিয়ে দেখতে পেল লোকজনের বেশ ভিড়। অনন্যা কৌতূহলী হয়ে সেই দিকে এগিয়ে গেল। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোট্ট একটা ছেলে বেশ আহত হয়ে পড়ে রয়েছে। যিনি বাইক চালাচ্ছিল সেও আহত হয়ে পড়ে আছে, তবে মাথায় হেলমেট থাকায় বেঁচে গিয়েছে। আশেপাশের কেউ কেউ ভিডিও করছে, আবার কেউ কেউ ছেলেটার পরিচয় জানার চেষ্টা করছে। এলাকার দুই একজন চিনেও এগিয়ে আসছে না। দুই একজনকে দেখা গেল হাসপাতালে নেওয়ার জন্য বলছে। অনন্যার দূর থেকে মনে হলো ছোট ছেলেটা তার পরিচিত, তাই সে দ্রুত অস্থির পায়ে এগিয়ে গেল। ছেলেটা রাস্তায় রাস্তায় পায়ে হেঁটে হেঁটে ডিম সেদ্ধ বিক্রি করে। নাম আলামিন। আপন বলতে কেউ নেই। যার থেকে ডিম নিয়ে বিক্রি করে তারই বাড়ির এক কোণে রাত কাটে তার। ডিম বিক্রি করে দেয় বলে 2 বেলা খাবার জোটে সেখানে। অনন্যার সাথে প্রথম যেদিন পরিচয় হয়েছিল সেই দিন একটাও ডিম বিক্রি হচ্ছিল না বলে রাস্তার পাশে বসে কাঁদছিল ছেলেটা। তখনই ছেলেটার থেকে তার জীবনের এই কাহিনী শুনে অনন্যার চোখেও পানি চলে আসে। অনন্যা সেই দিন একটা ডিম খেয়ে তারপরে পুরো ডিমের টাকাটা সে নিজেই দিয়েছিল। যদি বিক্রি না হয় তাহলে যেন এই টাকাটা মালিককে দিতে পারে, আর যদি বিক্রি হয়ে যায় তাহলে টাকাটা নিজের কাছে রেখে দেওয়ার জন্য বলে অনন্যা। ছেলেটা প্রথমে টাকাটা নিতে চায়নি, অনন্যা জোর করে সেই দিন দিয়ে দিয়েছিল। এরপর প্রায় অলি গলিতে দেখা হলে অনন্যা ছেলেটাকে এটা সেটা খাওয়ায়, মাঝে মধ্যে 2-4 টাকা দেয়। ছেলেটাও তাকে বড় বোনের মতো সম্মান করে। ছেলেটাকে আজ এইভাবে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকতে দেখে অনন্যার ভীষণ খারাপ লাগে। এগিয়ে যায় ছেলেটার দিকে, ততক্ষণে একজন গাড়ি ঠিক করে ফেলেছে এদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে উদ্দেশ্য করে অনন্যা বলে, ছেলেটা আমার পরিচিত, আমি তার সঙ্গে যাচ্ছি। বাইক চালানো লোকটাও বেশ আহত হয়েছে। সে আর কেউ নয়, এই লোকটা রিফাত ছিল। অনন্যা অন্যদের উদ্দেশ্যে বলে, আপনারা দুজন ওনাকে ধরে নিয়ে আসুন, আমি ছেলেটাকে নিয়ে যাচ্ছি। হাসপাতালে তাদের চিকিৎসা করা হয়। ছেলেটা মাথায় বেশ ভালোই চোট পেয়েছে, বিশ্রামের প্রয়োজন। এই এতিম অসহায় ছেলেটাকে কে দেবে বিশ্রাম, এটা ভেবেই অনন্যা চিন্তিত হয়। রোজ টাকা না দিলে নাকি মালিকের বাড়িতেও খাবার জোটে না। অনন্যা মেয়েদের ম্যাচে থাকে, এই জন্য ছেলেটাকেও নিজের সাথে রাখতে পারে না। অনন্যাকে করিডোরে এইভাবে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে রিফাত এগিয়ে এসে বলে, আমি অত্যন্ত দুঃখিত, ছেলেটা এইভাবে সামনে এসে পড়বে তা আমি ভাবতেও পারিনি। হুট করে কোথা থেকে এলো বুঝতেই পারিনি। আমি যাই বলি না কেন বা যাই করি না কেন, ছেলেটার কষ্ট এই মুহূর্তে আমি ভ্যানিশ করতে পারবো না। তবে আমি সমস্ত চিকিৎসার ব্যবস্থা নিচ্ছি। ছেলেটা আপনার কে হয়? ও আমার কেউ হয় না, এমনকি ওর আপন বলতেও কেউ নেই। ও একজন হকার। এই বয়সে হকারি করে খেতে হয় ওকে। তবে ও আমার পরিচিত, ওর সঙ্গে আমার প্রায়ই দেখা হয়। ও আমাকে আপু বলে ডাকে, আমি ওকে ভাই বলে ডাকি। ব্যাস, এতটুকুই। রিফাত বোধহয় মুগ্ধ হলো অনন্যার এহেন কাজে, তবে অনন্যার মুখ সে দেখেনি। সেবারই অনন্যার সাথে রিফাতের প্রথম দেখা। সেই দিন রিফাত অনন্যাকে চিন্তামুক্ত করেছিল, বলেছিল, ছেলেটাকে আমি আমার বাড়িতে নিয়ে রাখবো, বাড়ির বাইরে টুকটাক কাজ করাবো, আর একটা স্কুলে ভর্তি করিয়ে দেব। আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান, আমি আজকেই ওকে বাড়িতে নিয়ে যাব। সেখানে ওর সেবা যত্নের কোনো ত্রুটি হবে না, আমার মা ওকে নিজের ছেলের মতোই দেখে রাখবে। সেই দিন অনন্যা রিফাতের থেকে নাম্বার দেওয়া নেওয়া করেছিল। ফের যেদিন আল আমিনকে হসপিটালে আনা হবে সেই দিন অনন্যা এসে দেখে যাবে, এমন কথাই হয়েছিল তাদের। এর 2 দিন পর লোকটার সাথে দেখা হয়েছিল রত্নাদের বাড়িতে। সেদিন মানসুরা বেগম ভালো কিছু পদের রান্না করেছিলেন বলে রত্নাকে বলে দিয়েছিলেন মেয়েটাকে যেন নিয়ে আসে। রত্না সেও নাছোড়বান্দা, মা যখন বলেছে
তখন অনন্যাকে যেতেই হবে। অনিচ্ছা সত্ত্বেও সেই দিন অনন্যা গিয়েছিল রত্নাদের বাড়িতে। অনন্যাদের বাড়িতে রত্নাদের বাড়িতে গিয়ে আলামিনকে দেখে অনন্যাই অবাক হয়েছিল। রত্নাই তাকে সবটা খোলসা করে যে তার ভাই তাকে এখানে নিয়ে এসেছে। অনন্যার আর বুঝতে বাকি নেই যে এই লোকই সেই অনন্যার ভাই। সেদিন একই টেবিলে সবাই বসে খাচ্ছিল। তাৎক্ষণিক হঠাৎ রিফাত ও সেখানে চলে আসে, অনন্যাকে দেখে ফেলে। আলামিন ছেলেটাও তাকে দেখেই বলে, ভাইয়া দেখেন, আপু এসেছে। রিফাতকে চুপচাপ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আলামিন আবারও বলে, ভাইয়া আপনি আপুকে চিনতে পারছেন না? সেই দিন যে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টের দিন। রিফাতের সামনে সবটা ক্লিয়ার হয়, তার হৃদয়ে অন্যরকম অনুভূতির দোলা দেয়। সেই দিন মেয়েটার আচার আচরণ কথাবার্তায় মুগ্ধ হয়েছিল রিফাত। আজ তাকে দেখে চোখ জোড়া স্থির হয়ে গেল। বোনের বান্ধবী দেখে মেয়েটাকে কাছাকাছি পাওয়া আরো সহজ হয়ে যাবে, এটা ভেবেই সে মুচকি হেসেছিল রিফাত। রিফাত একটা কলেজের প্রফেসর। সে সচরাচর বোনের ভার্সিটিতে যেত না, তবে সেই দিনের পর থেকে প্রায়শ যায়, যা দেখে রত্না ভাইয়ের সঙ্গে মজা নিতে ভোলে না। মানসুরা বেগমও পছন্দ অনন্যাকে। তিনি নিজেই ছেলেকে বলেন, মেয়েটাকে তোর কেমন লাগে? এরপর একদিন হুট করে রিফাত অনন্যাকে প্রপোজ করে বসে। অনন্যা কোনো একটা তালবাহানা না করেই সাথে সাথে না করে দেয়। তাকে এও বলে দেয় সে বিয়ে করতে ইচ্ছুক নয়। বিয়ে নামক ঝামেলায় সে জড়াতে চায় না। এরপর থেকেই রিফাত অনন্যার পিছু পড়ে থাকে, প্রায় সময় অনন্যাকে মানানোর জন্য। তবে অনন্যা সে না করে দিয়েছে তো নাই। অনন্যা রাজি হচ্ছিল না বলে অনন্যার পরিবারেও আলাপ করেনি রিফাতের পরিবার। মেয়ে রাজি না হলে নিশ্চয়ই পরিবারও রাজি হবে না। তাই রিফাত ঠিক করে আগে অনন্যাকে মানাবে, এরপরেই সে তার বাড়িতে প্রস্তাব পাঠাবে। রত্না বেশ চেষ্টা করে জানার জন্য যে অনন্যা তার ভাইকে রিজেক্টের কারণ কি। তার ভাই কোন দিক থেকে কম? দেখতে শুনতে ভালো, ভালো চাকরি করে, ফ্যামিলি ভালো। রত্নার জানা মতে অনন্যার কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে কি কারণে তার ভাইকে অনন্যা মেনে নিচ্ছে না? জানতে আগ্রহ প্রকাশ করে প্রচন্ড। শেষমেশ অনন্যা রত্নার সঙ্গে সবটা খুলে বলে, যাতে করে সবকিছু জানার পর তাদের সিদ্ধান্ত নিতে বেশ সুবিধা হয়। আর অনন্যা তো নিশ্চিত ছিল তার অতীত জানলে কোনো মা তার ছেলের জন্য ডিভোর্সি মেয়ে চাইবে না। আর কোনো অবিবাহিত ছেলেও নিশ্চয়ই ডিভোর্সি মেয়ে বিয়ে করতে চাইবে না। অনন্যা রিফাতকে নিয়ে স্মৃতিচারণ করতে করতে এতটাই অন্যমনস্ক হয়ে যায় যে রিফাত বেশ কয়েকবার ডাকলেও সে শুনতে পায় না। এবার রিফাত বেশ জোরে গাড়ির হর্ন বাজায়, এতে করে অনন্যা তার ধ্যানচ্যুত হয়। রিফাত ভুরু নাচিয়ে বলে, কি ব্যাপার ম্যাডাম, এত কি ভাবছেন? নাকি আজকে আমার গাড়িতেই থেকে যাওয়ার প্ল্যান? আমি নিশ্চয়ই সেদে সেদে আপনার বাড়িতে এসে বসিনি, তাই আপনার গাড়িতে থেকে যাওয়ার প্ল্যানও নিশ্চয়ই নেই। না মানে, কখন থেকে ডাকছি, আপনার কোনো সাড়া শব্দ নেই। আপনার বাড়ির সামনেই তো এসে গেলাম। জানালা থেকে বাইরে তাকিয়ে অবাক হয়ে যায়। লোকটা একদম তার বাড়ির সামনে এসে গাড়িটা থামিয়েছে। আশ্চর্য তো, আপনি আমার বাড়ি চিনলেন কি করে? চিনলাম, মনে মনে ভাবা প্রেমিকার বাড়ি চিনব না তা কি হয়? রাস্তার মোড়ে নামিয়ে দিলেই তো আমি চলে আসতাম। আমার জন্য আপনাকে কষ্ট করে এত দূর আসতে হলো। বলেই অনন্যা গাড়ি থেকে নেমে পড়ল। ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই রিফাত গাড়ি থেকে নামলো, বলল, ম্যাডাম আপনি তো ভারী অকৃতজ্ঞ। আপনাকে এত দূর আমি গাড়ি করে নিয়ে এলাম, আপনি আমাকে আপনার বাড়ির ভেতরে একটু যেতেও বললেন না। কে বলেছিল আমাকে নিয়ে আসতে? বলেননি তাই বলে এমন ব্যবহার করবেন? অনন্যা আর কথা না বাড়িয়ে ভেতরে প্রবেশ করলো। রিফাত তার পিছু পিছু এলো, যা অনুভব করে অনন্যা অবাক হলো। মনে মনে ভাবলো, লোকটা আমার পিছু পিছু ভেতরে আসছে, আমি না বলাতেও অদ্ভুত। কলিং বেলের শব্দ পেতে ভেতর থেকে দরজা খুলে দেয় একজন। অনন্যার সামনে তাকিয়ে রত্নাকে দেখে যেন আকাশ থেকে পড়লো। রত্না ভীষণ খুশি খুশি মুখে বলে, আরে এসে গেছে ভাবি সাহেবা, আসুন আসুন ভেতরে আসুন। অনন্যা পেছনে তাকিয়ে দেখলো রিফাত মুচকি মুচকি হাসছে। অনন্যা আন্দাজ করে ফেলে
তাহলে এরাই আজকের অতিথি? রত্না অনন্যাকে ধরে ভেতরে নিয়ে গেল। ভাইয়াকে বলে, ভাইয়া এসো, ভেতরে এসো। রিফাত খানিকটা খোঁচা মেরে বলল, কি দিনকাল পড়লো, অন্যের বাড়িতে এসে! আমার বোনই আমাকে ভেতরে ডাকে, অথচ বাড়ির যারা তারাই ভুলে গেল, একবারও বলে না। অনন্যাদের বাড়িটা আজ বেশ জাঁকজমকপূর্ণ। বাচ্চারা চারিদিকে ছোটাছুটি করছে, আনন্দ করছে। আলামিনকেও নিয়ে এসেছিল রত্নার বাবা মা। রিফাত বলে দিয়েছে সেও বাড়িতে কাজকর্ম করলেও আমার ছোট ভাইয়ের মতো। সে তার প্রিয় আপুর বাড়িতে এসে ভীষণ খুশি। এই অনন্যা আপুর সাথেই যেদিন প্রথম দেখা হয়েছিল সেই দিন থেকেই আপু তাকে ভীষণ ভালোবাসে। বাচ্চাগুলোর সঙ্গে সে খুব ভালোভাবে মিশে গিয়েছে। বড়দের সকলের মুখটাও বেশ উজ্জ্বল, যেন তারা ভীষণ খুশি। অনন্যার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অনন্যার বড় ভাবি সামিয়া অনন্যাকে তার ঘরে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে রেডি করে আনার জন্য। রিফাতকেও গেস্ট রুম দেখিয়ে দেওয়া হলো ফ্রেশ হওয়ার জন্য। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে অনন্যা। তার এক পাশে তার এক হাত ধরে বসে আছে মানসুরা বেগম, আরেক পাশে রত্না। সেই সোফার পেছনেই অনন্যা বরাবর দাঁড়িয়ে আছে অনন্যার মা আকলিমা বেগম। খানিকক্ষণ পর পর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তাদের সামনে আরো উপস্থিত আছে অনন্যার দুই ভাই অনিক অপূর্ব, বাবা আমজাদ, রিফাতের বাবা রুহুল আমিন। অনন্যাকে রিফাতের মা আর অনন্যার মা মিলে বোঝাচ্ছেন। মানসুরা বেগম বললেন, দেখো মা, তোমার সঙ্গে যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে। তাই বলে কি তুমি সারা জীবন এইভাবে কাটিয়ে দেবে? বিয়ে তো তোমাকে সেই করতেই হবে। তাহলে আমার পরিবারে যেতে তোমার এত আপত্তি কিসের মা? আমার ছেলেটা তোমাকে খুব ভালো রাখবে মা। বিশ্বাস করো, ও ভীষণ ভালো ছেলে। আমার ছেলে বলছি না, ও সে তার প্রিয় মানুষদের ভীষণ ভালোবাসতে জানে। মানসুরা বেগম অনন্যার মাথায় হাত বুলিয়ে আরো বলেন, আর তুমি তার ভীষণ প্রিয় মানুষ। আমার ছেলেটা তার বাবা মার কাছে সহজে কিচ্ছু চায় না জানো, কিন্তু তোমাকে চেয়েছে, তোমার জন্য অপেক্ষা করেছে। তোমার পাওয়া নাকি আল্লাহর কাছে ওর সবচেয়ে বড় প্রতীক্ষার পুরস্কার হবে। আমি জানি তুমি কি ভাবছো। তুমি হয়তো ভাবছো তুমি বিবাহিত, তাই আমরা রিফাতের পরিবার তোমাকে মেনে নেবে না। তুমি কি জানো, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেই দিনই আমার মনে হয়েছিল এমন একটা মেয়ে যদি আমার ঘরে ছেলের বউ হয়ে আসতো। আর দেখো, সেই মেয়েটাকেই আমার ছেলে পছন্দ করে বসলো। তুমি বিবাহিত ছিলে আর তুমি ডিভোর্স, সেটা জেনেও আমাদের কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয়নি এমন মেয়ে আমাদের ঘরে আসার যোগ্য না। তবে ওই লোকগুলোর ওপরে ভীষণ মায়া হচ্ছে আমার, যারা তোমার মতো একটা সোনার টুকরো তারা হারিয়ে ফেলেছে। তোমার অতীত আমাদের কখনো মনেও পড়বে না। তুমি শুধু নিজেকে শক্ত করে নাও মা। দেখো মা, তোমার পরিবারের সবাই রাজি, আমার পরিবারের সবাই রাজি। এখন শুধু তোমার একটা উত্তরের ওপরেই নির্ভর করে আমাদের সকলের আনন্দ, আমাদের সকলের মুখের হাসি। অনন্যার বাবা আমজাদ হোসেন বলেন, মামুনি, তোমাকে ফের নতুন জীবনে এগোনোর জন্য জোর করার এই সাহস বা মুখ কোনোটাই আমার নেই। তবুও বাবা হিসাবে তোমার সুখটা আমার বড্ড দেখতে ইচ্ছে করছে মা। রিফাতকে হয়তো তুমি আমার চেয়ে বেশি দিন চেনো, তবে সে কিন্তু আমার কাছে গত 1 বছর ধরে আসা যাওয়া করছে তোমাকে রাজি করাতে পারলাম কিনা সেটা জানার জন্য। অনন্যা অবাক হয়ে তাকালো তার বাবার দিকে। আমজাদ হোসেন মেয়ের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, বললেন, হ্যাঁ মা, আমি তখন থেকে রিফাতের খোঁজ খবর, তার পরিবারের খোঁজ খবর নিয়েছি। তোমার অজান্তেই তার উপরে নজরদারিও করেছি। এখনো পর্যন্ত অভিযোগ করার মতো কোনো কিছুই আমি পাইনি, আর তোমাকে বলার সাহসও আমার হয়নি। তাই তো ছেলেটাকে আমি পারমিশন দিয়েছিলাম যাতে তোমাকে সে রাজি করিয়ে নিতে পারে। তবে এখনো সে ব্যর্থ হয়ে তারপরে আবারও আমার কাছেই ফিরে এলো। এবার আর সে একা আসেনি, সপরিবারে এসেছে। অনন্যার আর চোখে একবার রিফাতের দিকে তাকালো। লোকটা তার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে, দৃষ্টিতে দৃষ্টি মিলন হলো। অনন্যার ভেতরটা কেঁপে উঠল। মানুষটার দৃষ্টিটা বড্ড ধারালো। লজ্জায় চোখটা ফিরিয়ে নিল অনন্যা।
মানসুরা বেগম ফের অনন্যার মাথায় হাত বুলিয়ে বললেন, মামুনি, আমরা তোমার উত্তরের অপেক্ষায়। তোমার যদি মনে হয় আমরা তোমাকে ভীষণ জোর করছি, সেটাও তুমি আমাদের বলে দাও। তোমার ভয়টা যুক্তিযুক্ত। রিফাতের বাবা রুহুল আমিন গলা খাকারি দিয়ে বলেন, আমি কিছু বলছি না বলে কি মেয়ে আমার রাজি হচ্ছে না নাকি? অনন্যা কেঁপে ওঠে, তার চোখে পানি জমে। মানুষগুলো তাকে এত ভালোবাসে কেন, এটা ভেবে পেল না সে। তার ভীষণ ভয় হয়, এত ভালোবাসা আবার ফিকে হয়ে যাবে না তো? অনন্যার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কিছু বলো না মা, সবাই তোমার উত্তরের অপেক্ষায়। অনন্যা রিফাতকে আবারও দেখে নিল, এখনো মানুষটা তার দিকেই তাকিয়ে আছে। অনন্যা দাঁড়িয়ে গেল, তার বাবাকে উদ্দেশ্য করে বলল, আব্বু, তুমি যা ভালো বোঝো আমার জন্য তাই করো, আমার কোনো আপত্তি নেই। উপরওয়ালা যা আমার জন্য অদৃষ্টে লিখে রেখেছেন তা তো হবেই, যেভাবেই হোক। আমি তোমার সিদ্ধান্তে সম্মান জানাই। বলেই অনন্যা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, চলে গেল তার ঘরে। ড্রয়িং রুমের উপস্থিত প্রত্যেকটা সদস্যের মুখে হাসি ফুটল। রিফাতের বাবা আলহামদুলিল্লাহ বলে জড়িয়ে ধরল অনন্যার বাবাকে। আলহামদুলিল্লাহ বিআই মশাই, মেয়ে আমাদের অবশেষে রাজি হলো। অনন্যার বাবা কান্না করে দিলেন। সবাই বেশ হকচকিয়ে গেল। রুহুল আলমিন বিচলিত হয়ে বলেন, আপনি কাঁদছেন কেন ভাই সাহেব? এমন আনন্দের মুহূর্তে কান্না মানায় না। আমজাদ সাহেব রুহুল আমিনের হাতটা দুখানা ধরে কাঁদতে কাঁদতে বলেন, ভাই, আমি আমার মেয়েটাকে আবারও সেই অন্যের ঘরে পাঠাচ্ছি। আপনারা আমার মেয়েটাকে দেখে রাখবেন। ওর কোনো ভুল হলে আমার মেয়েটাকে কষ্ট না দিয়ে আমাদেরকে বলবেন। আমজাদ সাহেব আর বলতে দিলেন না। রুহুল আমিন বললেন, তিনি নিজেই, আপনার ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমার এই দেহে যতদিন প্রাণ থাকবে এই মেয়ে আমার মেয়ে হয়েই থাকবে। আমজাদ সাহেব রিফাতের কাছে কেঁদে কেঁদে বলেন, বাবা, তোমাকে নিয়ে আমার কোনো ভয় নেই, তবুও বুকটা কাঁপে। আমার রাজকন্যাকে কখনো অবহেলা করো না। অনন্যার বাবা মা ভাই ভাবি সবার চোখে পানি। পানি চলে এলো রিফাতের চোখেও, রিফাতের বাবা মা রত্নার চোখেও। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, সে আমার অনেক সাধনার, আপনি তো জানেন। হ্যাঁ, আমি জানি তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তবুও ভয় পাই। রুহুল আমিন উৎফুল্ল মনে বলেন, তাহলে চলুন ভাই সাহেব, আমরা বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি। রিফাত লজ্জা শরমের মাথা খেয়ে মুরব্বীদের মাঝখানে বলে ফেলো, যত যাই করো দেরি করো না, কিন্তু চলবে না। ম্যাডাম রাজি হয়েছে মানে যত তাড়াতাড়ি সম্ভব দিন ঠিক করা চাই। অনন্যা এতক্ষণ পর্দার আড়ালে দাঁড়িয়ে কান পেতে ছিল ড্রয়িং রুমের সকলের কথায়। রিফাতের কথা শুনে তাকে বিড়বিড়িয়ে নির্লজ্জ উপাধি দিয়ে সেখান থেকে সরে গেল। আকাশে গোল থালার মতো বড় চাঁদ উঠেছে। রাতের অন্ধকারেও ধরণী কেমন যেন অদ্ভুত আলোকিত, যেন চারপাশ মায়াবী আবেশে ভরে গেছে। চারপাশে কোনো কালো হাহাকার নেই, আছে এক ধরনের মায়াবী সুখ, যেন আগামী দিনের সুখের বার্তা। সেই স্নিগ্ধ চাঁদটার দিকে এক নজরে তাকিয়ে আছে অনন্যা। সময় আনুমানিক রাত 12টা। অনন্যার এমনটাই ধারণা, কারণ সে 11টা নাগাদ ছাদে এসেছিল। অনেকটা সময় পেরিয়ে গেছে, ঘন্টাখানেক তো হবেই। সে তার জীবনের সমীকরণ নিয়ে ভাবছে। 25 বছর থেকে 26-এ পদার্পণ করলো তার বয়স। প্রতিষ্ঠিত সমাজে এই বয়সটা বিয়ের জন্য তেমন কিছুই না, তবে বাঙালিদের ক্ষেত্রে উল্টো, 20-তেই মেয়েরা বুড়ি হয়ে যায়। সেখানে অনন্যা 10 বছর বিবাহিত জীবন কাটিয়েছে স্বামী ছাড়াই। এখন আবার সে নতুন জীবনে নতুন বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। আবার কিছু নতুন অনুভূতি তৈরি হবে, সবকিছু নতুন করে। পুরানো স্মৃতি বহু আগেই মাটি চাপা দিয়েছে, তবু মাঝে মাঝে তারা হাতছানি দেয়। বেশ কয়েক মিনিট হলো রিফাত এসে দাঁড়িয়েছে অনন্যার পাশে। ভীষণ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে তার প্রিয় নারীকে। অন্যমনস্ক চোখ জোড়ায় ভীষণ হতাশা, কিছুটা আফসোস। সে এতটাই অন্যমনস্ক যে এটাও বুঝতে পারছে না কেউ একজন পায়ে হেঁটে এসে তার পাশেই দাঁড়িয়েছে। রিফাত খানিক জোরে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। চমকে উঠল অনন্যা। পাশ ফিরে রিফাতকে দেখে নিজের বুকে হাত দিয়ে চোখটা বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল।
কণ্ঠে খানিকটা গাম্ভীর্যতা মিশিয়ে। অনন্যা বলল, আপনি এই সময় এখানে? ভয় পেয়েছেন? চমকে গিয়েছি। সে যাই হোক, আপনি বিশ্রাম না নিয়ে এখানে কি করছেন? সেই একই প্রশ্ন তো আমারও। আপনিও তো বিশ্রাম না নিয়ে এখানে এসে ছাদে দুঃখ বিলাস করছেন। চাঁদের সাথে দুঃখ বিলাস? হুম, তাই তো মনে হচ্ছে। সমস্যা নেই, আপনি এখন একা আছেন, আপনার তো কোনো সঙ্গী নেই, সুতরাং আপনি চাঁদের সঙ্গে দুঃখ বিলাস করেন। পরবর্তীতে না হয় আমি আর আপনি একসাথে মিলে চন্দ্রবিলাস করব। আপনার কি কোনো কাজকর্ম নেই? আপনি অযথাই আমাকে বিরক্ত করছেন। আপনি বিরক্ত হচ্ছেন বুঝি? কোনো সমস্যা নেই, আপনার বিরক্ত মাখা চোখ জোড়া ভীষণ সুন্দর দেখায়। আশ্চর্য তো! এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আপনি চাঁদের সঙ্গে দুঃখ বিলাস করছেন, কিন্তু আপনার আর চাঁদের দূরত্ব তো অনেক। হাত বাড়ালেই চাঁদকে ছোঁয়া যায় না, তবে আপনি হাত বাড়ালেই এই রিফাতকে ছুঁতে পারেন। আমাবস্যায় কিংবা কালো মেঘে চাঁদ আড়াল হয়ে গেলেও আপনি চাঁদকে খুঁজে পাবেন না, তবে নিকষ কালো আধারেও হাত বাড়ালেই আপনি এই আমাকে পাবেন। আপনাকে খুঁজতে হবে না, কারণ আমি নিজেই আপনাকে ধরে রাখবো। অনন্যার চোখ জোড়া বন্ধ করে নিল। রিফাতের কথাগুলো বারবার তার কানে বাজছে। সেও একজনকে ভালোবেসেছিল। তার ভালোবাসাটা ছিল বৈধ ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবাসা। অথচ কখনো প্রেম আলাপ হয়নি, কোনো আবেগ দেওয়া নেওয়া হয়নি। তবুও ভাবনায় চলে আসে সেই স্মৃতি। রিফাত দেখল অনন্যার বন্ধ চোখ জোড়া, মনে মনে আওড়ালো, আমি আপনাকে ভীষণ ভালোবাসবো। একদিন আমার ভালোবাসা আপনার অতীতের বিষাক্ত স্মৃতি মুছে দেবে। হয়তো মনে পড়বে, তবে মনে পড়লে আপনি সুখ অনুভব করবেন। আমি আপনাকে এতটাই ভালোবাসবো, আপনি ভাববেন এই ভালোবাসা পাওয়ার জন্যই আপনার বিষাক্ত অতীত ছিল। রিফাত একটু অনন্যার কাছে একটুখানি রাগাতে গিয়ে খানিকটা লজ্জা দিতে বলল, বলছিলাম তখন তো ওইভাবে আপনি ঘরে চলে গেলেন সম্পূর্ণ আলোচনাটা না শুনে। অনন্যা চোখ মেরে তাকালো রিফাতের দিকে। গুরুজনের মুরব্বীদের আলোচনা শোনার কি আছে? ও আচ্ছা, তাই নাকি? তাহলে পর্দার আড়ালে কে ছিল? অনন্যার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, চোখ জোড়া বন্ধ করে নিল। তার রাগ এবং লজ্জা মিলিয়ে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। বিড়বিড় করে আওড়ালো, বিরক্তিকর একটা লোক, সব দিকেই নজর রাখতে হবে। অনন্যা আস্তে করে বললেও সেটা রিফাতের কান পর্যন্ত পৌঁছালো। রিফাত নিজেকে অনন্যার কাছাকাছি নিয়ে আস্তে করে বলল, আপনি ভুল বলছেন, আমি মোটেও ক্যারেক্টারলেস নই। আমার নজর শুধু আপনার দিকেই। আশ্চর্য তো, আমি কখন আপনাকে ক্যারেক্টারলেস বললাম? ও আচ্ছা, তার মানে আপনি আমাকে ভালো বলছেন? আপনি একটা বিরক্তিকর লোক, বলেই অনন্যা সেখান থেকে চলে গেল। রিফাত তার যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। নতুন ভোরের সোনালি আলো নিয়ে পুরো আকাশে সূর্য উঁকি দিতেই সবাই সবার নিত্য কর্মব্যস্ততায় ছুটছে। রিফাতকেও তার পরিবার নিয়ে ফিরতে হবে। গতকাল রিফাতের পরিবারকে কোনোভাবেই ছাড়েনি অনন্যার পরিবার। বিয়ের দিনক্ষণ ঠিক করে এই সব কিছু আলাপ আলোচনা করে উঠতে উঠতে তাদের রাত হয়ে গিয়েছিল। যেহেতু তারা আত্মীয় হওয়ার পথে, এছাড়াও মেয়ের বান্ধবীর বাড়ি মানুষ, তারা তো আপনজনই, তাদেরকে ছাড়তে নারাজ অনন্যার পরিবার। অগত্যা রিফাতদের রাতটা অনন্যাদের বাড়িতেই কাটাতে হলো। এতে অবশ্য রিফাতের জন্য মন্দ হয়নি। রত্নার খুশি তো আকাশ ছোঁয়া। প্রিয় বান্ধবী ভাইয়ের বউ হয়ে তার বাড়িতে যাচ্ছে। তারা একে অপরের একসাথে থাকবে। একই বাড়িতে একই টেবিলে প্রতিদিন খাবার খাওয়া হবে। এত আনন্দে রত্না আত্মহারা। আগামী 15 দিন পরেই তাদের বিয়ের আয়োজন করা হবে। এতটা সময় রিফাতের কাছে অনেক মনে হয়েছিল। তা নিয়ে মুরব্বীদের মধ্যে খানিকটা হাসি রোল পড়ে গিয়েছিল। মানসুরা বেগম পারেন না ছেলের কান টেনে মুচড়ে ধরেন। কি নির্লজ্জ ছেলে হয়েছে তার! সবার হাসিতে অবশ্য রিফাত লজ্জায় পড়ে গিয়েছিল। আমতা আমতা করে বলেছিল, না মানে আমি বলতে চাইছি উনি যদি আবার ওনার মত বদলে ফেলেন, ভয় হয়তো নাকি? মানসুরা বেগম হেসে বলেন, মত বদলে ফেলবে মানে? একবার যখন মত দিয়েছে তখন মত বদলে ফেলার কোনো উপায় নেই। আমরা এক মুখে দুই কথা মানবো নাকি?
এমন কিছু হলে আর অনুষ্ঠান করার প্রয়োজন পড়বে না। একেবারে সোজা তুলে নিয়ে যাবি আমার বাড়িতে। মাসুরা বেগমের কথা শুনে অনন্যার বাবা মার চোখে পানি জমে। পানি জমে তার ভাই ভাবিদের চোখেও। রিফাতের পরিবার জানিয়ে দেয় যে বর কনের শপিং যেন তারা নিজেদের মতো করে নিজেরা করে ফেলে। মুরব্বিদেরটা তারা না হয় মুরব্বিরাই সামলে নেবে। এরপর তারা ফিরে যায় যে যার কর্মস্থলে। অনন্যাকেও যেতে হয়, তার স্কুল রয়েছে। দুই পরিবার তাদের দুই প্রিয় সন্তানের জন্য আয়োজন করতে লেগে পড়ে। হাতের সময় 15 দিন হলেও সেটা নিতান্তই তাদের কাছে কম মনে হচ্ছে। অনন্যার পরিবারে রাজীবের পরিবার নিয়ে একটা ক্ষোভ অবশ্যই আছে। অনন্যার ভাইরা সিদ্ধান্ত নিয়েছে একটা কার্ড তারা রাজীবদের বাড়িতেও পাঠাবে। সেই দিন অনন্যাকে যখন তার ভাইরা নিয়ে আসছিল তখন রাজীব অনন্যার ভাইদেরকে বেশ অহংকার নিয়েই বলেছিল, আমার মা তো আপনার বোনের জন্য ভালো কিছুই করছিল। ডিভোর্সি মেয়েদের এই সমাজে কোনো দাম থাকে না। বিয়ে দিতে গেলেও সে তো বিবাহিত, কোনো পুরুষের কাছেই বিয়ে দিতে হবে। সেই দিন অবশ্য অনন্যার দুই ভাই তাকে চড় থাপড় মারতে ভোলেনি। এছাড়াও তাদেরকে এও বলে এসেছিল, আল্লাহ প্রতারকদের কখনোই ছাড় দেন না, আর যারা সয়ে যায় তাদের জন্য আল্লাহ উত্তম উপহার রাখেন। আমার বোন তোমাদেরকে ছেড়ে দিয়েছে বলে ভেবো না, রব তোমাদেরকে ছেড়ে দেবেন। অনন্যার মা অবশ্য মেয়ের প্রাক্তন শ্বশুর বাড়িতে মেয়ের বিয়ের খবর পাঠাতে নারাজ ছিলেন। তার ভয় হয় শয়তানের নজর বড্ড খারাপ। পরবর্তীতে অবশ্য রিফাতের বাবাই নিজে থেকেই ফোন করে জানালেন যে ওই শয়তানদের একটা খবর পাঠাতে। প্ল্যানটা অবশ্য রিফাতের। দেখতে দেখতে বিয়ের দিনক্ষণ এগিয়ে আসে। অনন্যার ভাইয়েরা বিয়ের দিন ঠিক 2 দিন আগে অনন্যার বিয়ের কার্ড তা পার্সেল করে সেই বাড়িতে পাঠিয়ে দেয়। অনন্যাও চলে আসে নিজ বাড়িতে। 2 দিন বাদেই তার গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠান। রত্নাকে সে বলেছিল, কিরে বান্ধবীর বিয়েতে থাকবি না, বান্ধবীর বিয়ের গেট ধরবি না? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আমাকে ভেবে চিন্তে এগোতে হবে, কারণ তোর যেদিন বিয়ে সেই একই দিনই আমার ভাইয়েরও বিয়ে। অনন্যা রত্নার কথা শুনে খানিকটা হেসেছিল। বলল, তাহলে চল, আমার সাথে বান্ধবীর বিয়েতেই না হয় যাবি। ভাইয়ের বিয়েতে তো আর নিজের ভাইয়ের বরযাত্রীর গেট ধরতে পারবি না। সেই তুই আমার উপরেই ছেড়ে দে। ভাইয়ের বিয়েতেও থাকবো, বান্ধবীর বিয়েতেও থাকবো, তোর গায়ের হলুদের দিনও থাকবো, ঠিক সময় মতো চলে যাব। আর হ্যাঁ, তোকে সাজাবো কিন্তু আমি। তুই আগে থেকে একদম সেজে রেডি হয়ে থাকবি না। আমি গিয়ে তোকে সাজাবো, তারপরে তোর হলুদের অনুষ্ঠান হবে, তোর বিয়ের অনুষ্ঠান হবে, মনে থাকে যেন। অনন্যাদের বাড়ির চারপাশ আলোয় ঝলমল করছে। লাল, নীল আরো বিভিন্ন কালারের মরিচ বাতি ঝিকিমিকি করছে। অনন্যার দুই ভাই অনেক অপূর্ব যথাসাধ্য আয়োজন করার চেষ্টা করেছে। আত্মীয় স্বজনের বাড়ি ঘর পরিপূর্ণ। অনন্যার পরিবারের তাদের আসা সকল আত্মীয় স্বজনকে অনুরোধ করে বলেছে যেন অতীত নিয়ে কোনো কথা না আসে। অতীতের কথা বলে যেন কেউ সহানুভূতিমূলক কথাবার্তা না বলে। মেয়েটাকে যেন কোনোভাবেই মুখে হাসি আর বুকে কষ্ট নিয়ে থাকতে না হয়। বাঙালি সমাজে কিছু মেয়েকে যতই সাবধান বানিয়ে দেওয়া হয় না কেন, যতই বলা হোক, তাদের মুখ থামানো যায় না। কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ভীষণ বুদ্ধিমান ভাবে, অথচ তারা নির্বোধ বেহায়া। তবুও পাড়া প্রতিবেশীদের মধ্যে টুকটাক আলোচনা চলে, বিবাহিত মেয়েরও আবার এত ভালো সম্বন্ধ। নিশ্চয় রূপ দেখে ভুলে গিয়েছে, নয়তো মেয়ে শহরে গিয়ে কোনো সম্পর্কে জড়িয়েছে। অথচ তারা জানে না মেয়েটাকে মানাতে তাদের ঠিক কতটা অপেক্ষা করতে হয়েছে, মেয়েটাকে ঠিক কতটা সময় দিতে হয়েছে। আর তাদের নোংরা মনের চিন্তা ভাবনা মেয়েটা নিজেই নাকি সম্পর্কে জড়িয়েছে, এমন মনোভাব থেকে কিছু নোংরা মনের মানুষ কখনো বের হতে পারবে না বলে মনে হয় না। তাদের কাজই হচ্ছে না জেনে না বুঝে মানুষকে তিরস্কার করা, মানুষ হয়ে হাসা। আর অনন্যার বাবা আমজাদ হোসেনও মেয়ের বিয়েতে কোনো রকম কমতি রাখতে চান না। মাঝে মাঝে চোখের পানি ফেলছেন নিজের ভুলের কথা মনে করে। অনন্যার নজরে এলেও তার বাবার আদৌ অপরাধ মাখা চোখের দৃষ্টি। অনন্যা তার বাবাকে নিজেই বুঝিয়েছে যেন সে এ ব্যাপারে আর না ভাবে, হাসি খুশি ভাবে সামনের দিকে এগোয়। কুরিয়ার থেকে খবর এসেছে রাজীব নামের যে ঠিকানায় একটা পার্সেল পাঠানো হয়েছে সেই বাড়িটা তালাবদ্ধ।
ওই বাড়ি থেকে সেই দিন বের হবার পর অনন্যার পরিবার আর তো মুখ হয়নি, তাই তারা জানেও না রাজীবদের বাড়িতে বিয়ের কার্ড পাঠানো হয়েছে। তা অনন্যা জানতো না। মা বাবা ভাই ভাবিদের কানা ঘুষার কোনো ভাবে তার কানে চলে এসেছে কথাটা। বড় ভাবিকে জেরা করে অনন্যা জানতে পারলো এমন প্ল্যানটা রিফাতের ছিল। অনন্যা ভাবলো কার্ডটা তাদের হাতে পৌঁছালে সেই দিন রাজীবের সেই কথাটার জবাব হতো। অনন্যা ভাবলো, ভেবে তার ননদের নাম্বারটা বের করলো, ফোন করলো তাকে। সেই বাড়ি থেকে বের হয়ে আসার পর মাস 6 পর অনন্যার প্রাক্তন ননদ ফোন করেছিল। সেখান থেকেই নাম্বারটা সেভ করে রেখেছে অনন্যা। সেই দিন অনন্যার ননদ রিহানা ফোন করে ভীষণ কেঁদেছিল, মা ভাইয়ের হয়ে বারবার ক্ষমা চেয়েছিল। অনন্যা রিহানকে সব সময় বড় বোনের মতোই মনে করত। রিহানা অনন্যাকে বিয়ের পর থেকে বেশ ভালোবাসতো, অন্য সব ননদদের মতো ছিল না। সেই দিন রিহানা বলেছিল, আমি আরো আগেই তোমাকে ফোন করতাম, মা ভাইয়ের কর্মকাণ্ডে লজ্জাই করতে পারিনি। অনন্যাও অবশ্য তাকে সান্ত্বনা দিয়েছিল, বলেছিল, আপু তুমি আমার বড় বোনের মতো, তুমি কোনো অন্যায় আমার সঙ্গে করনি, তাই তোমার সংকোচ বোধ করারও কোনো কারণ নেই। রিহানাও তাকে বলেছিল, তুমি ভীষণ ভালো মেয়ে, তুমি সামনে এগিয়ে যাও, নিশ্চয় তোমার জন্য ভালো কিছু আছে। অনন্যার উত্তর ছিল, আমি ভালো আছি আপু, আমি এখন কিছুটা সময় নিজেকে দিচ্ছি এবং আমাকে নিজেকে নিয়ে এগিয়ে যাচ্ছি। তুমি চিন্তা করো না, তুমি কেমন আছো, তোমার পরিবার কেমন আছে? রিহানা সেই দিন তার পরিবারের কথাটা এড়িয়ে গিয়ে শুধু বলেছিল, আমি ভালো আছি, তুমি ভালো থেকো, আল্লাহ তোমার ভালো করবেন নিশ্চয়। এরপর আর কথা হয়নি, হয়তো রিহানার সংকোচ বোধের কারণে ফোন দিতে পারেনি, আর অনন্যার সময় হয়ে ওঠেনি, অথবা ইচ্ছে করেই দেয়নি, হয়তোবা দিতে চাচ্ছিল না। আজ সেই নাম্বারটায় অনেকগুলো দিন পর ফোন করলো অনন্যা। প্রথমবার কেটে যাওয়ার পর পরবর্তীতে আবারও ফোন দিল অনন্যা। এবার রিসিভ হলে ওপাশ থেকে সালামের ধ্বনি ভেসে এলো। অনন্যাও সালামের জবাব দিতে নিয়ে জানতে চাইলো, কেমন আছো আপু? রিহানা খানিক সময় নিয়ে বলল, ভালো আছি। সেই দিনের পর তো আর কখনো মনে করলেন না আপু, ভুলে গেলে? তোমাকে ভোলা যাবে কখনো? তুমি যে ছিলে আমাদের ঘরের আলো। আমার পরিবার সেই ঝলমলে আলোটা নিজ হাতে ভেঙে ফেলেছে। তোমাকে আমার মনে পড়ে গো বোন, কি বলবো আমি তোমাকে ফোন দিয়ে। এবার তোমার কথাই বলো, কেমন আছো তুমি? ভালো আছি। তোমাকে একটা কথা বলবো বলে ফোন করেছিলাম। বলো। তোমাদের বাড়ি তালাবদ্ধ, আন্টি বাড়িতে থাকে না? রিহানা হয়তো অনন্যার কথা শুনে তাচ্ছিল্য হাসলো, আফসোস করলো তার মায়ের জন্য। একটা সময় যে মেয়েটা আম্মা আম্মা বলে মুখে ফেনা তুলতো, আজ সে আন্টি বলে ডাকছে। আবার অবাক হলো অনন্যার কথা শুনে, তাদের বাড়ি যে তালাবদ্ধ সেটা অনন্যা কিভাবে জানলো? অনন্যার তো ওমুখ হবার কথা নয়। তবে রিহানা কিছু বলতে পারলো না, চুপচাপ রইল। অনন্যা নিজে থেকেই বলল, আসলে আপু, ওই বাড়িতে আমার ভাইরা একটা পার্সেল পাঠিয়েছিল আমার কথাগুলো শুনে। তুমি রাগ করো না, কষ্ট পেও না, আসলে আপু, আমার বিয়ে ঠিক হয়েছে, সেই কার্ড পার্সেলে করে পাঠিয়েছিল। আসলে তোমার ভাই সেদিন বলেছিল আমার কখনো ভালো পরিবারে বিয়ে হবে না, তাই হয়তো তারা রাগ করে এমনটা করেছে। যাই হোক, পার্সেলটা তো পৌঁছাতে পারেনি। আমি চাই তুমি আমার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমার বিয়েতে উপস্থিত থাকো, আমার বড় বোন হিসাবে। আগামীকাল হলুদ, পরশুদিন আমার বিয়ে। আগামীকাল আসতে না পারলেও পরশুদিন তুমি আসবে, আমি আশা করছি। দুলাই ভাইকে সাথে নিয়ে অবশ্যই তুমি আসবে। রিহানা কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর বলল, ইনশাআল্লাহ আসবো। রাত পেরোলেই অনন্যার হলুদের আয়োজন শুরু হলো। অনন্যার এক কথা, রাতের বেলা কোনো আয়োজন যেন না হয়, এই হলুদ যেন দিনের বেলায় শেষ করা হয়। সেই দিনের বেলায় হলুদ মেখে গোসল করে ফ্রেশ হয়ে নেবে, রাতের বেলায় ওই ঝামেলা হচ্ছে মোটেও মেনে নিবে না। দিনে দিনে হলুদ মাখামাখি করে ফ্রেশ হয়ে সারা রাত সবাই মিলে মেহেদি পরবে। সবাই অনন্যার এই কথা মেনে নিল। খুব ভোরে রিফাতের বাড়িতে হলুদের অনুষ্ঠান হলো। রিফাতকে গোসল করিয়ে রত্না দ্রুত চলে এলো অনন্যাদের বাড়িতে। অনন্যাও অপেক্ষা করছিল রত্নার জন্য। রত্না এসে তবেই অনন্যাকে সাজিয়ে হলুদের স্টেজে নিয়ে গেল।
অনন্যার বাবার ছোটখাটো বাড়িটার সামনে ছোট্ট একটা উঠোন রয়েছে। বাড়িটার চারপাশে বাউন্ডারি দেওয়া। সেই উঠোনেই অনন্যার হলুদের আয়োজন করা হয়েছে। রিফাতের ভীষণ ইচ্ছা তার এত সাধনার বউকে সে প্রথম হলুদ লাগাবে, অথচ তাকে কেউ অনন্যার হলুদে যাওয়ার কথা বলল না। রিফাত নিজেই লজ্জা শরম ভুলে তার মা বাবাকে বলেছিল, আমি অনন্যাদের বাড়িতে যেতে চাই অনন্যাকে হলুদ লাগানোর জন্য। আমার বউ, আমার আগে হলুদ লাগানো উচিত। মানসুরা বেগম বেশ বিরক্ত হন ছেলের অবস্থা দেখে। বিরক্ত নিয়েই বলেন, আশ্চর্য ছেলে তুই, বউটা তো তোরই, সারা জীবন তাকে যত খুশি হলুদ মাখাস, আজ আর কালকের দিনটা অন্তত অপেক্ষা কর বাবা। আজকে ওই বাড়িতে গিয়ে তুই হলুদ মাখাবি, তোর লজ্জা লাগবে না? এতে লজ্জার কি আছে? ওটা তো আমারই হবু শ্বশুর বাড়ি, যার বিয়ে হচ্ছে সেও আমার হবু বউ। তাছাড়া আমিই তো ওই বাড়ির প্রধান অতিথি, আমাকে ছাড়া তো আর তারা মেয়ে বিয়ে দিতে পারবে না। আর প্রধান অতিথি হয়ে আমি বিয়ের কনেকে একটু হলুদ লাগাবো না, তা হয় নাকি? মনসুরা বেগম ছেলের লজিক শুনে হাঁ হয়ে গেলেন। রুহুল আমিন শব্দ করেই হেসে ফেললেন। বললেন, এই না হলে আমার শিক্ষিত ছেলে? অবশ্যই তুমি ওই বাড়ির প্রধান অতিথি এবং তোমার আগেই যাওয়া উচিত। মানসুরা বেগম বিরক্ত হয়ে বলেন, এই তুমি চুপ করো তো। আর এই যে আমার রাজপুত্র, তুমি আমাকে বিরক্ত করিস না তো। এখান থেকে যা, গিয়ে যা ইচ্ছা তাই কর, বেশরম ছেলে একটা। আজকের দিনেও মেয়েটাকে একটুখানি স্বস্তি দিবে না। সে যে যাই বলুক, রিফাত দমে যাওয়ার পাত্র নয়। তার মা এখন কাজ করছে, তাই সে এই এক ফাঁকে মায়ের ঘরে গিয়ে একটা বোরখা নিয়ে সেটা পরেই চলে যায় অনন্যাদের বাড়িতে। অবশ্য সে সরাসরি বাড়ির ভেতরে ঢুকে পড়েনি, গেট থেকে বার কয়েক ভেতরে উকি দিয়েছে সে। উঠোনে মেয়ে মানুষের ভিড় ভীষণ। এতগুলো মেয়ের মধ্যে সে যদি ধরা পড়ে যায় তাহলে ব্যাপারটা আসলেই লজ্জার হয়ে যাবে মনে হলো রিফাতের কাছে। তবুও হেরে গেলে চলবে না। হলুদ সে আজ সবার আগেই লাগাবে। বাড়ির সামনে সে চক্কর দিচ্ছে, যা অর্ণবের চোখে পড়ে। অর্ণব এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, চাচি আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না, আসুন ভেতরে আসুন, বসুন, ওইখানে মহিলারা সবাই রয়েছে। নিজের সুমন্দির মুখে চাচির ডাকটা শুনে থতমত খেয়ে গেল রিফাত। গলাটা একটু চিকন করার চেষ্টা করে বলল, না না, সমস্যা নেই, ওখানে প্রচুর ভিড়, তাই এখানেই একটু হাঁটাহাঁটি করছি। তাহলে আপনি বরং ঘরে গিয়ে বসুন, চলুন আমি আপনাকে বসার ব্যবস্থা করে দেই। আরে না না, আমি ঠিক আছি। রিফাত গলাটা চিকন করার চেষ্টা করলেও অর্ণবের খানিকটা অন্যরকম লাগলো, তাই সে চোখ ছোট ছোট করে পর্যবেক্ষণ করতে লাগলো রিফাতকে। অর্ণব কিছু বলতে যাচ্ছিল, তাৎক্ষণিক তার ডাক এলো বাড়ির ভেতর থেকে। তাই সে আর বলার সুযোগ পেল না। তবু তড়িঘড়ি করে বলে গেল, চাচি আপনি ভেতরে আসুন, বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বাড়ির উঠোন থেকে হই হুল্লোড়ের শব্দ আসছে। অনন্যাকে হলুদ মাখানো হবে এক্ষুনি। রিফাত ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকলো। সবার আড়ালে কোনো রকমে নিজের মোবাইলটা অনন্যার একটা ছবি তুললো। বাকিরাও তুলছে, রত্নাও তুলেছে, তার আরো কাজিন বোনেরাও তুলেছে। ভাবলো তাদের থেকেও নেওয়া যাবে। রত্না গিয়ে অনন্যার মাকে ধরে আনলো অনন্যাকে আগে হলুদ মাখানোর জন্য। এরপর তারা সবাই সবাইকে হলুদ মাখাবে। অনন্যার মা আকলিমা বেগম যখনই মেয়েকে হলুদ মাখানোর জন্য হলুদের বাটিটা হাতে নিলেন, রিফাত তড়িঘড়ি করে কাছাকাছি গিয়ে বলল, মা জননী, আমি মেয়েটাকে আগে হলুদ লাগাই। কি সুন্দর মুখখানা, যেন দিনের বেলায় উঠোনে চাঁদ এসে বসে আছে।